মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 21শে জুলাইয়ের আগে যার যেখানে যাওয়ার চলে যান। শ্রেয়া পান্ডে আমার সঙ্গে রয়েছেন। শ্রেয়া, আপনি কোথায় আছেন? তৃণমূল কংগ্রেসে। কোন শিবিরে? তৃণমূল কংগ্রেস একটাই, তৃণমূল কংগ্রেসে কোনো শিবির নেই। আমি শুনেছি কিছুজন বিক্ষুব্ধ এবং কিছুজন ভেতরে বিক্ষুব্ধ। তো আমি তো সুসময় বিক্ষুব্ধ ছিলাম, আমি দুঃসময়ের বিক্ষুব্ধ নয়। তো এই যে 21শে জুলাইতে আপনি যাবেন মমতা ব্যানার্জির কাছে? হ্যাঁ নিশ্চয়, মানে আপনি যদি বলছেন আমি 21শে জুলাই যাবো কিনা, আমি 21শে জুলাই যাবো। দুটো 21শে জুলাই হচ্ছে কিন্তু। 4টে 21শে জুলাই হচ্ছে। তৃণমূলের দুটো। এখন আমি বলতে পারি যে 4টেই, মানে তিনটে তিনটে হচ্ছে 21শে জুলাই, যেটা তৃণমূল কংগ্রেস ওরিয়েন্টেড, আর একটা কংগ্রেসের হচ্ছে, তাই তো হচ্ছে। তার মানে তৃণমূল কংগ্রেসের এখনও তিনটে ডিফারেন্ট 21শে জুলাই করবার লোকের স্ট্রেংথটা তো আছে, লোকের স্ট্রেংথটা তিনটে করবার আছে। আমি খুবই কর্মী ওরিয়েন্টেড, আমার বাবা বরাবরই কর্মী ওরিয়েন্টেড। আপনারা দেখেছেন যে বড় নেতৃত্বর সঙ্গে আমার বাবা খুব একটা সাউথ ক্যালকাটায় রাজনীতি করেননি, উনি নর্থ কলকাতাতে নিজেদের কর্মীদের সঙ্গেই রাজনীতি করেছেন। আমি, হ্যাঁ নিশ্চয়ই, অনেকে জিজ্ঞেস করছে যে শ্রেয়া তুমি কোথায়। আমি কর্মীদের পাশেই আছি। 272 জনের বেল করিয়েছি, হসপিটালেরও গেছি। যদি কোথাও গুলি চলেছে সেখানে ছেলেটাকে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে গেছি। হ্যাঁ নিশ্চয়ই, যে আহত হয়েছে তার পাশে গিয়ে বলিনি যে আমি ছবি তুলে বলিনি আজ আহতদের দেখতে গেলাম। তার কারণটা হলো সেটা আমি কখনোই করিনি। এবং আমার মনে হয় যে এই সময় সত্যি মিডিয়ার, তুমি আমাকে অনেকবার বলেছো বলে তুমি আসলে আজকে, মিডিয়ার থেকেও বেশি দরকার হলো কর্মীদের পাশে থাকা, কারণ তারা তোমাকে এই জায়গাটা দিয়েছে। এবং মানিকতলাতে আমি মনে করছি যে আমাদের সঙ্গে যে কর্মীরা আছে তারা আমাদের সঙ্গেই আছে। ডেফিনেটলি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এই যে মদন মিত্র কিংবা ফিরহাদ হাকিম, এরা মমতা ব্যানার্জির সাথে সাথে থাকতেন, তারা সবাই চলে যাচ্ছেন। দেখুন, এরা তো বড় নেতৃত্ব এবং এদের ব্যাপারে বলার জায়গায় আমি নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পছন্দ করেননি যদি আমি কখনো কারোর ব্যাপারে কিছু বলতে গেছি। তো যখনই কোনো কারোর ব্যাপারে কিছু বলা হতো, আমার বাবাকেও বলা হতো তুমি চুপ করে থাকো, আমাকেও বলা হয়। তো বড় নেতৃত্ব কোথায় কি করছে সেটা আমার বলার শোভা পায় না। কর্মীরা আমাদের সঙ্গে আছে, এটা আমি বলতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে বলেন কে কোথায় যাচ্ছে আর কে কোথায় যেতে চায়, বা কে যাচ্ছে না কারণ তাকে নিতে চাইছে না, এই অ্যানালিসিসটা আমার মধ্যেই থাক। কারণ আমি শুনেছি যে এবং আমাকে বলা হয়েছে সবসময় যে আমরা ছোট এবং আমাদের মুখটা বন্ধ করে থাকা উচিত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না বলছে যে আমরা বড় হয়ে উঠেছি আর আমাদের বলার অধিকার আছে, ততক্ষণ আমি কিছু বলবো না। এই কথা থেকে শ্রেয়া কোথাও কি একটা ক্ষোভ রয়েছে চাপা, যেটা এই দুঃসময়ে প্রকাশ করতে চাইছো না? না দেখুন, আমি মনে করি তুমি তখন তোমার জার্নালিজম ক্যারিয়ার শুরু করেছিলে এবং তুমি, আমার মনে আছে যে তৃণমূল ভবন থেকে একটু দূরে আমার ইন্টারভিউ নিচ্ছিলে 2 বছর আগে, যখন তুমি অ্যাকচুয়ালি দেখেছিলে যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন আমার ওপর খুব প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসে থাকাকালীন। এবং এটাও নয় যে আমার উপর ইডি সিবিআই হয়নি, আমার কাছেও ইডি সিবিআই হয়েছে। কিন্তু ইডি সিবিআই তুমি যদি কিছু না করো তাহলে তুমি মানে তাহলে কেউ ভয় পাচ্ছে কেন? যদি কেউ কিছু, আমি একটা কথা আজকে বলতে চাই যে অনেক আগে থেকে আমাকে ধরো ইডি ডাকে, ধরো কোনো কিছুতে ডাকে, ওরা কিন্তু তোমাকে ডাকে, তুমি যদি তাদের প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে কিন্তু ওরা তোমাকে চেস করে না। তুমি যখন তাদের উত্তর দিতে ফেল করো তখনই তোমাকে চেস করে। তো আমি নিশ্চয়ই উত্তর দিতে, আমি তো তোমার মিডিয়াতেও তোমাকে, আর আমি প্রথম ব্যক্তি, আমি দেখলাম যে আমি বলবো যে প্রথম ব্যক্তি যে জানিয়ে যে আমি আজকে ইডি যাচ্ছি এবং আমাকে এই কারণে ডাকা হয়েছে, পুরো একটা সামান দিয়েছি। তুমি এটা অ্যাগ্রি করবে যে আমি ইডির অফিসে বসে তোমাকে ফোন করে বলেছি যে হ্যালো আমি কিন্তু আজকে ইডিতে আছি। ক্ল্যারিটি, পারপাস থাকাটা উচিত। আমার নিশ্চয়ই রাজনৈতিক একটা জার্নি আছে এবং আমার রাজনৈতিক জার্নিতে আমি যখনই কোনো ডিসিশন নেব, আই উড নট টেক আ ডিসিশন ফর আ ওয়াশিং মেশিন। আমি রাজনৈতিক খিদে আছে, আমার সংগঠন করবার মানে এবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে,
আর সেটাতে আমি কাউকে আনসার দেবো না। আমার যদি কখনো কিছু করতে হয়, এই একটা চ্যানেল আছে না বলে, আমি চোখে চোখ রেখে কোনোদিন কোথাও গেলে বলে যাব, কিন্তু যদি কেউ কানে শোনে এবং কেউ ভুল বোঝে, তাতে আমার কিছু করবার নেই। কিন্তু মমতা ব্যানার্জির সাথেই রাজনীতিটা করবে তো? দেখুন, আমি সরাসরি কখনোই মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করি না। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতি করেছি। মমতা ব্যানার্জি উনি আমাকে সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের মেয়ে রূপেই চিনতেন। যখন টিকিটও দিয়েছেন তখনও আপনি দেখেছেন যে উনি বেলেঘাটাতে বলেছেন যে আমি সুপ্তি পাণ্ডের মেয়েকে দাঁড় করালাম। তো ওনার কাছে সুপ্তি পাণ্ডের মেয়ের বিয়ন্ডে কিছু হবার চেষ্টা করি। কর্মীদের কাছে আমি আছি, ওনার চোখে আমি এখনও পর্যন্ত জানি না আমি কীরকম আছি, কিন্তু আমি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গেই আছি, ছিলাম। আমার বাবাও ছিলেন। আমার রাজনৈতিক খিদে আছে। আমি যাই করব, আমার ডিসিশনটা আউট অফ ফিয়ার আর আউট অফ অব্লিগেশন কখনো হবে না। যারাই চলে যাচ্ছে ডিসিবিআই এর ভয়ে টয়ে, সেইটা হবে না। আমি বললাম যে অব্লিগেশন আর ফিয়ারে হবে না। আমার মনকে চাইতে হবে যে আমি এটা করতে চাই, তাহলেই আমি করব। যদি কেউ কখনো মানে প্লিজ এটা বুঝবে যে কেউ আমাকে আন্ডার প্রেশার কিচ্ছু করতে পারেনি। আমার কাছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক বেশি প্রেশার এসছে, অনেক বেশি প্রেশার। তৃণমূল কংগ্রেসে অনেক কিছু করবার, কিন্তু আমি সেই প্রেশারে কখনো কালমিনেট হইনি। তো আমি মনে করি যে আমি যদি যা ডিসিশন নেব, এবং যদি কখনো কোনো ডিসিশন নিই, দ্যাট উইল বি মাই ওন, নট ইনফ্লুয়েন্সড। মানে আমাকে কেউ কিছু করাতে পারবে না। আমি একটা দলের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আমি বলবো যে আমি দলের মধ্যে কি কারাপশন হয়েছে সেগুলো জানি না, এটা হয়। আর তাদের মধ্যে অনেকেই যারা কারাপশনের পার্ট, তারাই বলছে দলে কারাপশন হতো। মানে ইটস ভেরি ফানি। আর একটা শেষ প্রশ্ন, পাশের বিধায়কের হেল্প পাচ্ছ রাজনীতিতে? এই যে এমএলএ যিনি হয়েছেন, পাশের কর্মীদের পাশে থাকার ক্ষেত্রে তার হেল্প পাচ্ছ বেলেঘাটার? মানে আমি বুঝতে পারলাম না। তুমি যখন এই যে কর্মীদের হেল্প করছো, ল থেকে তাদেরকে এক্সিকিউট করছো, আমার কারোর হেল্পের কেন দরকার আছে? মানে আমার কর্মীদের আমার পাশে থাকবার জন্য কারোর হেল্পের কেন দরকার আছে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কয়েকজন যারা বিজেপি কর্মী আছে তাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটু দেখে নিও যাতে ওদের অসুবিধা না হয়, তারা দেখে নিয়েছিল। এটাতে আমার মানতে বা বলতে এটাতে কোনো কারণ যাদের কাছে পাওয়ার আছে, তুমি যদি তোমাকে কর্মীদের জন্য রিকোয়েস্ট করতে হবে, আমি রিকোয়েস্ট করেছি এবং রিকোয়েস্টে হেল্প পেয়েছি। কিন্তু সেটার মানে এটা নয় যে, কিন্তু তারাও সিমিলারলি 50 বছর ধরুন সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যদি আমাদের বাড়িতে এসছে, তো আমাদের বাড়ি থেকে তাকে বলা হয়নি যে তুমি এই দল করো বলে তোমাকে হেল্প করা হবে না। আপনাকে বুঝতে হবে যে মানিকতলার যে ক্যারেক্টারিস্টিক সেখানে। এবং আমি এখনও আপনাকে বলছি যে তাপসবাবু তার এই সময় যাই বলে থাকুন না কেন, রাজনৈতিকভাবে একটা জায়গায় আমি যদি বলি যে আমি হারিনি, তার মানেটা ওটা ঠিক দাঁড়ায় না। একটা কম্পিটিশন হয়েছে, একটা ইলেকশন হয়েছে, একজন জিতেছে একজন হেরেছে, তো সেটাকে সম্মানের ভাবে যদি কেউ অ্যাকসেপ্ট করে, তাহলে কোনো প্রবলেম হয় না যে আমি দেখো পারিনি, তুমি পেরেছো, হয়তো পরে আমি কোনোদিন পারবো। তো ইট ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। বয়স আমাদের সঙ্গে আছে, ভয় পাবো কেন? আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদেরই তো এমএলএ পাশের বেলেঘাটার, তার হেল্প পাচ্ছ কেন? আমাদের পাশের এমএলএ কেন আছে? আমাদের তো মানে এমএলএরা অনেক আছে, কিন্তু আমার পাশের বিধানসভার এমএলএর পরেশ পালও ছিল। আমার তো মনে হয় না যে পরেশ পালের থেকে আমরা কোনোদিন হেল্প নিয়েছি, বা আমি মনে করি না যে কোনো কিছুই আছে। কেউ কোনো হেল্প করবার জায়গায় নেই এখন। তোমার নিজের বুদ্ধি, নিজের সাহসটাই তোমাকে হেল্প করতে পারবে, বাদ বাকি লোক করতে পারবে। লাস্ট কোশ্চেন, আর ইউ হ্যাপি ইন তৃণমূল? এখন এই তৃণমূলে যে তৃণমূল থেকে অনেকে চলে গেল, তারপরে আমি খুব মানে কি বলে, একটা টার্ম আছে, আমি কেনিয়া, তানজানিয়া এবং এইসব জায়গায় গেছি। প্লিজ ট্রোল করবেন না, গেছি আমি, এবং তৃণমূলের পয়সায় নয়। তো আমি গেছি এবং আমি দেখেছি। এবং 2000, যেহেতু এটা মানে বললেই এখন আরবানা নিয়ে যা হয়েছে, 2011-র আগেও গেছি। তো একটা জিনিস হয় গ্রেট মাইগ্রেশনে কি হয় কি, তুমি দাঁড়িয়ে দেখো যে একটা জায়গা থেকে একটা জায়গা উইল্ডার বিস্ট যাচ্ছে, ওটা লোকে দেখে কেন?
ওটা গ্রেট মাইগ্রেশন, দেখতে ভালো লাগে যে একটা জায়গা থেকে একটা জায়গায় যায়। যে জুন জুলাই আপনি দেখবেন, গুগল করে দেখুন যে বেস্ট টাইম ফর সিইং মাইগ্রেশন, ইট ইজ জুন অ্যান্ড জুলাই। তো আমি গ্রেট মাইগ্রেশন দেখছি, আমার বেস্ট স্পট আছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো আমি এবার দেখলাম যে এখন আমার তো মানে কর্মীদের পাশে থাকা ছাড়া বেশি কোনো কাজ নেই, কিন্তু ঠিক এই সময় আগের বছর আমি কিন্তু কেনিয়াতে গ্রেট মাইগ্রেশন দেখছিলাম, তো এই বছর মিস করছি না। গ্রেট মাইগ্রেশন দেখছেন শ্রেয়া। আপাতত রাজনৈতিকভাবে কর্মীদের পাশে থাকাটাকেই পাথেয় হিসেবে ধরে আরেকটা নিচ্ছেন। কথা ছোট্ট বলবো, প্লিজ, এটা বলতেই হবে হ্যাঁ। যে আপনারা শিবির 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 কেন বলছেন? অন্য শিবির, তার শিবির, এর শিবির, সবাই কিন্তু খুব ইম্পর্টেন্ট পোস্টে আছে। ফার্স্ট টাইমার্সদের দোষ দিয়ে কোনো লাভ নেই, যে ফার্স্ট টাইমারদের হাত ধরে নিল না। ফার্স্ট টাইমারদের হাত অনেক রিকোয়েস্ট করে ধরা হয়। ফার্স্ট টাইমার বলেই তার উপর সবাই অ্যাটেনশন দিয়ে ফার্স্ট টাইমার্সদের বললে হবে না, যারা গেছে তাদেরও একটু দেখুন। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন জাগলো, সেটা হচ্ছে মদন মিত্র গেলেন সেদিন, তারপরে আজকে আমরা দেখছি মদন মিত্র আবার কালীঘাট তৃণমূলে যারা এমএলএ তাদের সাথে মিলেমিশেই থাকছেন। ব্যাপারটা কি হচ্ছে? না না, আবার আপনার চ্যানেলে আবার এখন একটা অন্য ইন্টারভিউ দিয়েছে। দেখুন, আমি না পছন্দই করি, আপনাকে এটা আমি 2 বছর আগেও বলেছিলাম যে আমি না ইদার হোয়াইট পছন্দ করি বা ব্ল্যাক। আমার গ্রে কালারের জামাও নেই, গ্রে কালারটাই পছন্দ করি না। আকাশ গ্রেটা হলে ঠিক আছে, বৃষ্টি হওয়ার মেঘলা 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 জিনিসটা আমার সুন্দর লাগে, মেঘটাকে সুন্দর লাগে। মেঘ বাদে যে কোনো জিনিস আমার আবঝা জিনিসটা ভালো লাগে না। তো কে কোন দিকে আছে আমরা তো আগে থেকেই জানি, কিন্তু আমরা তো ছোট, আমাদের তো তৃণমূল কংগ্রেসই শিখিয়েছে যে ছোটদের বেশি কথা বলতে নেই, তো আমরা কোনো কথা বলবো না। আরো অনেকেই কি মমতা ব্যানার্জির সাথে আছে যারা ওইদিকে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ছোটরা নয় সেটা। বড়রা, আরো বড় কেউ? না না, বড়রা, মানে বয়সে বড়রা, ছোটরা না। লাইনে আছে? ছোটরা খুব ইডিসিবি এর ভয়ে লাইনে আছে? ছোটরা খুব আবেগ দিয়ে রাজনীতি করে। আমি মনে করি যে আমি বলবো যে 2024 অবধি আমি পুরো হৃদয় নিখড়ে রাজনীতি করতাম। 2024 থেকে আমি হৃদয় এবং মাথা দুটো দিয়ে রাজনীতি করি। মানে 2024 অবধি আমি হৃদয় নিগড়ে রাজনীতি করতাম। তারপর আমি বুঝলাম যে যাদের জন্য করছি তারাই সবসময় মিসআন্ডারস্ট্যান্ড করছে, তা কি করা যেতে পারে। থ্যাংক ইউ। শ্রেয়া পান্ডে পরিষ্কার বলছেন যে আপাতত কর্মীদের পাশে তিনি থাকবেন। আরো অনেক কথা বলেছেন যার অনেক মানে হতে পারে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।